যাক মহারাজ। কিরে, এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আর একটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল। মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও, চল চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি, চল। না না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। সে যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, তো এবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী, যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এলিয়ে দিলে পায়ে এসে পড়ে। রাজা বাঁদরকে ডেকে বললেন, শোন শোন, আমার পাত্রী পছন্দ হয়েছে। কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, কালই রাজকুমারের বিয়ে হবে। রাজামশাই, আপনার সেই কথাটা মনে আছে তো? কোন কথা? বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবেন। হ্যাঁ, খুব মনে আছে। আপনি আজই বিয়ে বাড়ি পাটলিতে চলে যান, আমরা কাল বর নিয়ে যাব। কাল সন্ধেবেলায় বরের জন্য পালকি পাঠিয়ে দেবে। ও, তো দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি। কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করব বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বাঁদর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। দুয়োরানী সব শুনে কাঁদতে লাগলেন। ছেলে কোথায় পাবেন যে ছেলের বিয়ে দেবেন? তুই তুই এ কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয় আমার শরীর হিম হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা, আমি তো আছি। চেলির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাই। হ্যাঁ রে, তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি ধরতে পারেন, তোরও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। ওসবই আর কাজ নেই বাছা। তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজামশাইকে কোথায় পাবো? দুদিনের পথ খোড়ের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবি। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছেলে সাজিয়ে দে। দুয়োরানী ক্ষীরের ছেলে করলেন, তাকে চেলির জোর পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপর পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে
মন্ত্রী শান্ত্রী লোকলস্কর সিপাহী বরকন্দাজ নিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে রওনা হয়ে গেল। পালকি কাঁধে 16 কাহার, চলছে ছুটে শব্দ তাহার, ছন্দে বোনা যাচ্ছে সোনা, বাতাসে তারা লাগোনা, যায় ছাড়িয়ে পারো পার, যায় ছাড়িয়ে পারো পার, সাগর নদী দূরের পাহাড়। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না। পালকিতে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে। পালকিতে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে। লোক লস্কর শান্তি সিপাই, ঘোড়া চেপে মন্ত্রী মশাই। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে খুশ মেজাজে। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে খুশ মেজাজে। না রে না, না রে না, পাগড়ি বেঁধে মাথায় তাহার, পাগড়ি বেঁধে মাথায় তাহার, লম্বা লাঠি হাতের বাহার। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না। পথ চলেছে একে বেঁকে, না না, সাবধানে পথ চলছে দেখে। না না, পথ চলেছে একে বেঁকে, না না, সাবধানে পথ চলছে দেখে। না না, মশাল জলে বাদ্যি বাজে। না না, চলছে সবাই বিয়ের সাজে। না না, পা চালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। পা চালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। না রে না, না রে না, আকাশ ভেঙে নামবে আধার, আকাশ ভেঙে নামবে আধার, চলছে ছুটে 16 কাহার। না রে না, না রে না, না না, না রে না, না না, না রে না, না না রে দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায়, এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বট গাছ। বট গাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে, কথা বললাম কই? কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম। বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও, বাঁদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে
যত বেলা বাড়তে লাগলো মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মেউ মেউ করে কাঁদতে লাগলো। বাঁদর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। উমা, এই যে ক্ষীরের বোতল বর সাজিয়ে বসিয়ে রেখেছে। ও বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। ও বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। সত্যিই তো, রাজার মন্ত্রী, লোক লস্কর, শান্ত্রী, সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছে।